হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো মাঝখানে গতকাল ভিডিও দেওয়া হয়নি, আর আজকে এখন ভিডিও শ্যুটে বসতেও আমার একটু লেট হয়ে গেছে। আর তার সাথে ভগবদ্গীতার ক্লাসটা আজকে আসছে না, আগামীকাল আসবে। এবার কোনটা কখন আমি দেবো সেটা নিয়ে আমি একটুখানি কনফিউশনে রয়েছি। যে ভিডিও আমি শ্যুট করে রাখছি আজকে বুধবার সন্ধেবেলা, একসাথে অনেকগুলোই চেষ্টা করছি শ্যুট করে রাখার। এবার দেখা যাক, আমি আগামী 3 দিনে এই ভিডিওগুলো দেবো। এবার ভগবদ্গীতার ক্লাসও থাকবে, তার সাথে তোমাদের রিকোয়েস্টেড টপিকও থাকবে। তো এই ভিডিওটাতে আমরা কথা বলবো তোমাদেরই কিছু জিজ্ঞাসা করা প্রশ্ন, যেগুলো ছোট ছোট প্রশ্ন রয়েছে। একটা ভিডিওতে অনেকগুলো 3-4টে কোশ্চেন কভার করা যাবে, সেরকমই একটা Q&A টাইপের ভিডিও মতো বানাচ্ছি। এটা 30-40 মিনিটের ভিডিও হবে। তোমাদের যা প্রশ্ন রয়েছে অনেক দিন আগে, যারা প্রায় 1-1.5 মাস আগে করেছো, তো ভাবলাম একটা ছোট ভিডিও করে বলে দিই। কারণ হচ্ছে দেখো, ভগবদ্গীতার ক্লাসগুলো আমি ভেবেছিলাম ডেলি দেবো, কিন্তু বিষয়টা হচ্ছে ভগবদ্গীতার এক একটা চ্যাপ্টার আমার নিজের একবার জাস্ট রিডিং করতে 1.5 ঘন্টা টাইম লাগে। তারপর সেই ভিডিওটা শ্যুট করার সময় আমার প্রায় 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টা সময় লাগে। দেন সেই ভিডিওটা আপলোড হতেও প্রায় 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগে। দেন সেটা 30 মিনিট মতো আমার টাইম লাগে হচ্ছে থাম্বনেল টাইটেল দিয়ে ভিডিওটা শিডিউল করতে। তো একটা ভগবদ্গীতার ক্লাস যেটা তোমরা 1.5 ঘন্টার দেখো, ওটা আমার এফোর্ট থাকে 5 থেকে 5.5 ঘন্টার। তো যার জন্য এভরিডে 5 থেকে 5.5 ঘন্টা আমি সত্যি এই মুহূর্তে বার করতে প্রত্যেক দিন পারছি না। কারণ যেহেতু আমার অলরেডি 6 থেকে 8 ঘন্টার ব্যাচ থাকে, স্টুডেন্টদের পড়ানো থাকে। এবার তারপরে এতটা সময় বার করতে বুঝতেই পারছো একটু সময় লাগে। তো আজকে আমি বার করেছি, আজকে আমি শ্যুট করে রাখছি। তো সেটা আজকে রাতে যদি হয় পসিবল দিয়ে দেবো, অথবা কাল সকালে তোমরা দেখবে। কখন দেখছো আমি টাইমটা বলতে পারছি না। তবে হ্যাঁ, এই ভিডিওটাতে তোমরা আর কি দেখবে হচ্ছে একটা Q&A টাইপের ভিডিও, যেটাতে তোমাদেরই জিজ্ঞাসা করা কিছু প্রশ্ন, যেগুলো আমার মনে হয় ইনস্ট্যান্ট আমি উত্তর দিয়ে দিতে পারবো। আমি সেটা নিয়ে আলোচনা করছি। একদম আমি ওল্ড থেকে, পুরনো যত আজ থেকে 1-1.5 মাস আগের যে স্ক্রিনশটগুলো তোলা রয়েছে, আমি সেখান থেকে স্টার্ট করেছি, ফোনের ভেতর নিয়ে বসেছি। যতটা 40 মিনিটে পসিবল হবে আমি বলবো। আচ্ছা, সাগ্নিক দাস আমাকে একটা ভিডিওতে অনেক দিন আগে কমেন্ট করেছিল, ম্যাডাম আরেকটা কথা বলছি, আসলে খুব খারাপ লাগে এগুলো, তাই তো কথাটা হচ্ছে আগেকার দিনে ইভেন ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্সের পরেও মেয়েদেরকে কম বয়সে বিয়ে দেওয়ার জন্য বাবা মা কেন উঠে পড়ে লাগতো, এখনও কিছু কিছু জায়গায় আছে। আর বিয়ের পর শ্বশুরবাড়িতে অত্যাচারেরও শিকার হয়। আর কোনো মেয়ে জন্মগ্রহণ করলে তারা সেটাকে ছোট চোখে দেখতো, মানে ছেলেদের প্রেফারেন্স বেশি ছিল। এই রকম কেন হয় বা হতো, একটু বলবেন প্লিজ। যদি পসিবল হয় একটা ভিডিওতে ডিসকাশনও করবেন একটু। তো আমি বলেছিলাম ঠিক আছে, ভিডিওতে বলবো। দেখো, প্রথমেই বলি, সেটা হচ্ছে আমাদের সোসাইটিতে বা আমাদের কিছু সোকল শাস্ত্র, ঠিক আছে, সোকল শাস্ত্র, যেগুলো তথাকথিতভাবে স্পেশালি হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজকেই বেশি প্রাধান্যতা দিয়ে এসছে, এবং যে কারণে আর কি এই সিচুয়েশনটা আগে অতিরিক্ত পরিমাণে ছিল। এখনও নেই বললে ভুল হবে, এখনও অনেক আছে। ইভেন আমি UPSC GS পেপার যখন স্টুডেন্টদের পড়াই, সেখানেও এই টপিকগুলো আমাদের থাকে। সোশ্যাল ওম্যান এম্পাওয়ারমেন্ট এবং মহিলাদের সিচুয়েশন এখনও ভারতবর্ষে এতটা খারাপ, তার অন্যতম একটা কারণ হচ্ছে মহিলারা, যার ভেতরে প্রায় মোর দ্যান 40%, মানে 100 জন মহিলাকে জিজ্ঞেস করলে 40 থেকে 45 জন মহিলা এটাই তারা মানে যে তারা পুরুষতান্ত্রিক সমাজে বাঁচতেই পছন্দ করে, এবং তারা এটা বিশ্বাস করে তাদের স্বামীরা যদি তাদেরকে ফিজিক্যাল ভায়োলেন্স করে, তাদের ওপর শারীরিক অত্যাচার করে বা তাদের ওপর অধিকারবোধ দেখায়, তাদের না বলা সত্ত্বেও যে এটা কোনো অন্যায় নয়, স্বামীদের সেই অধিকার থাকে। তো ভারতবর্ষে এখনও 100 জনের মধ্যে 40 জন মহিলা নিজেরাই এটা বিশ্বাস করে যে পুরুষরা তাদের ওপরে অত্যাচার করতে পারে। তো সুতরাং এটা পুরুষদের যতটা না দোষ, তার থেকেও বেশি হচ্ছে সমাজ ব্যবস্থার দোষ, এবং অ্যাট দ্য সেম টাইম হচ্ছে মহিলারা নিজেরাও সেই জায়গাটা তৈরি করে দিয়েছে, সেই কারণেই হয়েছে। এবং তার থেকেও বড় ব্যাপার সেটা হচ্ছে, ঠিক যেরকমই আমি একটা শাস্ত্রের এক্সাম্পল নিয়ে বলি, যেমন আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতাতে বলো বা আদার্স যে কোনো গ্রন্থতে, যেগুলো জেনুইন গ্রন্থ, জেনুইন শাস্ত্র, যেটা আমাদের পূর্বপুরুষরা, আচার্যরা, গুরুদেবরা লিখেছেন, সেরকম শাস্ত্রে বর্ণাশ্রম প্রথা অবশ্যই ছিল, যেটা 3টে গুণের ওপর বেস করে, যেটা আমি ভগবদ্গীতার ক্লাসে অনেকবার তোমাদের বলেছি, যে ভগবান 4টে যে বর্ণের সৃষ্টি করেছে, সেটা 3টে গুণের ওপর বেস করে। যে শতগুণের হয় সে ব্রাহ্মণ, যে রজগুণের হয় সে ক্ষত্রিয়, যে রজ এবং তমর মিশ্রিত হয় সে হচ্ছে বৈশ্য, এবং যে শুধুমাত্র তমগুণের হয় সে হচ্ছে শূদ্র। কিন্তু এই গুণটা বা কর্মটা, গুণের ওপর বেস করে মানুষের ব্যবহার হয়, মানুষের কর্ম হয়। এটা এখন একটা কাস্টে দাঁড়িয়ে গেছে, যেটা একটা কাস্টিজমে চলে গেছে। তো হিন্দু ধর্মের মধ্যে, হিন্দু ধর্ম যখন স্টার্ট হয়েছিল, এটা হিন্দু ধর্ম তো না, এটা সনাতন ধর্ম, তার ভেতর খারাপ জিনিস ছিল না, কিন্তু কলুষতা মানুষ নিজে ঢুকিয়েছে। সেটা শুধুমাত্র হিন্দু ধর্মে বলে না, এটা যে কোনো ধর্মে মহিলাদের পজিশন যে খারাপ হয়েছে, সেটার অন্যতম কারণ হচ্ছে মানুষ নিজে। পরের দিকে যে ব্রাহ্মণরা আসে, তারা সেই জিনিসটাকে কাস্টিজমে পরিণত করে, তারা পুরুষতান্ত্রিক সমাজ তৈরি করে থাকে, এবং বড় বড় এক একজন দার্শনিকেরা, পণ্ডিতেরা, যারা বই লিখেছেন, তারা অবধি এই জিনিসটাকেই মান্যতা দিয়ে এসছে। যেমন ধরো, আমি যদি বলি, কৌটিল্যের লেখা অর্থশাস্ত্রেও একটুখানি জায়গায়, বেশি জায়গা আমি বলবো না, অল্প একটু জায়গাতে তিনি মহিলাদেরকে একটু ডিমিন করেই কথাটা বলেছেন। মহিলাদের একমাত্র কাজ হচ্ছে, পরম ধর্ম হচ্ছে পতির সেবা করা এবং সংসার জীবন পালন করা, এছাড়া আর তাদের কোনো ধর্ম নেই। মনুশাস্ত্রে মনু যিনি রয়েছেন, তিনিও
সেম জিনিসটাই লিখেছে, মহিলাদের ধর্ম হচ্ছে গৃহে কাজ করা এবং তাদের মন অত্যন্ত চঞ্চল হয়, তাদেরকে বাড়ির বাইরে যদি আমরা অ্যালাউ করি তাহলে তারা অত্যন্ত খারাপ হয়ে যায়। তো এই যে জিনিসগুলো হয়তো তারা বড় বড় শাস্ত্র লিখেছেন, তারা একটা শাস্ত্রে ধরো একটা জিনিস, তারা রাজার ধর্ম, তারা প্রজার ধর্ম, সাধারণ মানুষের ধর্ম, পিতার ধর্ম, পুত্রের ধর্ম, স্ত্রীর ধর্ম, স্বামীর ধর্ম, সমস্ত ধর্মই লিখেছেন। তার ধর্ম মানে এখানে রিলিজিয়ান নয়, ধর্ম মানে কাজ, কার কি কর্তব্য, ডিউটি, তারা অনেক কিছুই লিখেছেন। বড় বড় দার্শনিকেরা, বড় বড় হচ্ছে মনীষীরা, তারা লিখেছেন। এইবার বিষয়টা হয়েছে কি, মানুষ ওই ভালোগুলো দেখতে পান না, ভালোগুলো পড়েনও না, জানেও না, মনুস্মৃতিতে কি লেখা আছে জানে না, শুধু জানে কাস্টিজম ফলো করা হয়, মহিলাদেরকে ডিমিন করা হয়, তারা শুধু এইটুকুই জানে। কৌটিল্যের অর্থশাস্ত্রে অনেক কিছু লেখা আছে, বাট তারা পড়েও দেখেনি, তারা শুধু ওই একটা দুটো লাইনই জানে যেগুলো খারাপ আছে। কারণ একটা জিনিস দেখবে, যখন কোনো মানুষ ভালো ভিডিও বানায় সেটা ভাইরাল হয় না, কেউ ভুল কিছু বলুক, খারাপ কিছু বলুক, সেটা সহজে ভাইরাল হয়ে যায়। সো তখনও ছিল, এখনও আছে। মানুষ কি করে, স্পেশালি সেই সময় লুফলস খোঁজা হতো, এখনও সিস্টেমের ভেতর লুফলস বা ছিদ্রটাই খোঁজা হয়, কিভাবে কাউকে ডিমিন করা যায়, কিভাবে কাউকে ছোট করা যায়, কিভাবে কাউকে অত্যাচার করা যায়। তো তার জন্য কিছু কারণ খুঁজতে লাগে। তো সেই সময়কার স্পেশালি কুলীন ব্রাহ্মণিজমের মধ্যে এটা প্রচুর তখন হতো। সতীদাহ প্রথা, যেটা রাজা রামমোহন রায় বন্ধ করেন দায়িত্ব নিয়ে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন প্রচলন করেন, এগুলোর মাধ্যমে মহিলাদের পজিশনকে অনেকটা চেষ্টা করা হয়েছিল যাতে ঠিক হয়। কিন্তু বেসিক্যালি এই জিনিসগুলো এমনভাবে তাদের মাথার ভেতর ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং মহিলাদেরকেও সেম মহিলাদেরকেও বিশ্বাস করাতে বাধ্য করা হয়েছে যে তোমাদের কোনো যোগ্যতা নেই, তোমাদের কোনো ক্ষমতা নেই। কিন্তু বৈদিক যুগে যে অপালা, ঘোষা, গার্গী, মৈত্রী, তারপর এরা যে ছিল, এরাও যে বৈদিক যুগে বেদ অধ্যয়ন করতেন এবং বৈদিক যুগে তারাও এক একজন বড় বড় ঋষিমুনি বা সন্ন্যাসিনী ছিলেন, সেই জিনিসগুলো আমাদেরকে পড়ানোই হয় না বা আমাদের সিলেবাসেও থাকে না। ওমেন ফ্রিডম ফাইটার, ইউপিএসসির সিলেবাসে এসে আমরা পড়ি ওমেন ফ্রিডম ফাইটারদের কী কী তোমার হচ্ছে কন্ট্রিবিউশন ছিল, যেটা স্পেকট্রামের মডার্ন হিস্ট্রির বইয়ে পাবে, বাট এটা তুমি কোনো স্কুলের বইয়ে পাবে না। স্কুলের বইয়ে একজন দুজন থাকবে, যদি পশ্চিমবঙ্গের বই হয় তাহলে প্রীতিলতা ওয়াদেদার থাকতে পারে, মাতঙ্গিনী হাজরা থাকতে পারে, ব্যাস এরকম হাতে গোনা, বাট এর বাইরেও অজস্র ছিলেন। কিন্তু এইগুলো আমাদেরকে পড়ানোই হয় না। আমাদের যে সিলেবাসটা, বুকি সিলেবাসটা, সেটা কাইন্ড অফ পেট্রিয়ার্কাল সোসাইটিকেই ডিফাইন করে থাকে। পেট্রিয়ার্কি বলো বা মেট্রিয়ার্কি বলো, এটা কোনোভাবেই ম্যাটার করে না, যদি না সেটা যে সমাজটা চালাচ্ছে, সমাজ ব্যবস্থা চালাচ্ছে, যদি সমস্ত মানুষকে ইকুয়ালিটি দেয়। তো বেসিক্যালি তোমার যে প্রশ্নটা, যে কেন আগে তাড়াতাড়ি বিয়ে দেওয়া হতো, প্রথমত হচ্ছে বাবা মায়ের কাছে মেয়েরা হতো একটা বার্ডেনের মতো। কেন বার্ডেন? বিকজ মনে করা হতো তারা বংশকে আগে এগিয়ে নিয়ে যাবে না, কারণ বিয়ে হয়ে গেলে তাদের টাইটেল বদলে যেত, গোত্র বদলে যেত, তারা অন্য বাড়িতে চলে যাবে। তো সুতরাং মেয়ের ভ্যালু কেন নেই, তার কারণ হচ্ছে মেয়ে আমার বংশকে এগোবে না। এদের মেন হচ্ছে মুদ্রা কথা ছিল এটা। বাট এরা এটা বুঝতো না যে মেয়ে না থাকলে বংশই এগোবে না, না তোমার বংশ এগোবে না অন্য কারোর বংশ এগোবে। তো এই জিনিসটা তখন তারা বুঝতো না। এবং মেয়ে সন্তান হওয়ার জন্য তাতেও মায়েদের ওপরেও অত্যাচার করা হতো, অথচ তারা বেসিক সায়েন্সটুকু তো কখনো পড়েনি। তারা জানেই না যে এক্স এক্স এবং এক্স ওয়াই, এই যে এক্স এক্স এবং এক্স ওয়াই, মেয়েটির থেকে সবসময় এক্স এক্সই আসবে, সে একটা এক্স আসুক বা দুটো এক্স থাকুক, বাট পুরুষের থেকে একটা এক্স বা একটা ওয়াই আসার জন্যই যে ডিফারেন্স হয় সে পুরুষ বা মহিলাতে। কিন্তু সেটাও তাদের মধ্যে সেই জ্ঞানটা ছিল না, তাদের মধ্যে না তাদের সায়েন্টিফিক বুদ্ধি ছিল, না তাদের স্পিরিচুয়াল বুদ্ধি ছিল, শুধুমাত্র কিছু গোড়া অন্ধবিশ্বাস ছিল, যে গোড়া অন্ধবিশ্বাস আলটিমেটলি সমাজকে সমস্ত দিক থেকেই পিছিয়ে নিয়ে গেছে। সেটা শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে বলে নয়, সমস্ত দিক থেকে। কিন্তু সমস্ত কিছুরই একটা টাইমে গিয়ে শেষ হয়, আবার নতুন করে সব কিছু সূচনা হয় অবশ্যই। যেমন ধরো একটা সময় আজ থেকে বহু বছর আগে কেউ ট্রান্সজেন্ডারদেরকে অ্যাকসেপ্ট করার কথা ভাবতেও পারতো না, বাট এখন কিন্তু মানুষ অ্যাকসেপ্ট করছে। আমাদের সুপ্রিম কোর্ট, আমাদের আইনি ব্যবস্থা অবশ্যই অ্যাকসেপ্ট করেছে। তো সেরকমই একটা সময় কেউ ভাবতেই পারতো না সতীদাহ প্রথা বন্ধ হবে, বিধবারা আবার দ্বিতীয়বার বিয়ে করতে পারে, বাট কেউ না কেউ উদ্যোগটা নিয়েছে। সো স্টার্টিংটা কারোর না কারোর হাত ধরে অবশ্যই হয়, হয়তো তারা সেই বেনিফিটটা পায় না, কিন্তু তার পরের যে জেনারেশন থাকে তারা অতি অবশ্যই সেই বেনিফিটটা পেয়ে যায়। তো সেই হিসেবেই বলতে পারো সমাজে তো অবশ্যই খারাপ জিনিসগুলো আগেও ছিল, এখনও আছে, এবং সেটা বাড়ে কমে ব্যালেন্সের মধ্যেই থাকে। কারণ পুরোপুরি সব কিছু আমাদের মন মতো তো 100 বার হয় না। আমরা শুধু আমাদের কর্মটুকু করতে পারি, ভালো কর্ম করতে পারি, এবং আমরা সবসময় ভগবানের ওপর বিশ্বাস রাখতে পারি। আমরা যদি ভালো হই, ভালো কর্ম করি, 100 বার আমাদের সাথে ভালো হবে। যদি আমরা খারাপ কিছু করি, অবশ্যই আমাদের সাথে খারাপটাই হবে। এবং আমরা যখন কেউ খারাপ কিছু পাই, তখন এটাকে মেনে নিতে হয় যে আমারই কোনো না কোনো হয়তো খারাপ কর্মের ফল। তো সেই হিসেবে নিজেদের কর্মটাকে আমরা শুদ্ধ করতে পারি যাতে আমাদের সাথে খারাপটা না হয়। কিন্তু 100 বার এটা তখনও ছিল, এখনও আছে। এটার মেন যে কারণটা সেটা হচ্ছে ছেলেমেয়েদেরকে বৈদিক শিক্ষা দেওয়া হয় না। আমাদের ভগবানরা যেমন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীরাম, মহাদেব, এরা প্রত্যেকে নিজেদের স্ত্রীদেরকে প্রণাম করতেন, প্রত্যেক মুহূর্তে তাদের উপরে ধ্যান করতেন। ভগবান শ্রীকৃষ্ণ মা রাধার ওপরে কিন্তু ধ্যান করেন।
ভগবান শঙ্কর কিন্তু মা গৌরীর ওপরে ধ্যান করেন। তো এই যে জিনিসটা আমাদের শাস্ত্র যেগুলো লেখা রয়েছে শাস্ত্রতে, সেই জিনিসগুলো এরা পড়ায় না, এরা তাদের সন্তানদের কাছে পৌঁছতেই দেয় না, তারা জানতেই দেয় না। তারা কি বলে যে না, মেয়েরা পায়ের জুতো, তাদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে করে ট্রিট করা যায়, ছেলেরা পুরুষরা হচ্ছে কি সোনার আংটি, সেটা বাঁকা হলেও সোনার, সোজা হলেও সোনার, এই সমস্ত জিনিস শেখাবে। মায়েরাই ছোট ছোট বেলা থেকে ছেলেদেরকে বলে মেয়েরা সকলে আমি নিজের একটা মানে রিলেশনশিপ থেকে, একটা সম্পর্কের থেকেই দেখেছিলাম যে তার মা তার ছেলেকে শেখাচ্ছে যে মেয়েরা হচ্ছে নিজস্ব কোনো তার সত্তা থাকে না, বিয়ের আগে বাবার, বিয়ের পরে স্বামীর এবং তারপরে তার ছেলে বা সন্তানের। তো এই মানসিকতা দিয়ে যদি একজন মা তার সন্তানকে বড় করে, তা সেই ছেলে বড় হয়ে কি তৈরি হবে এটা তো আশা করাই যায়। তো অবশ্যই সবার আগে এটার দায়িত্ব থাকে মেয়েদের ওপর সবচেয়ে বেশি, মেয়েদেরকে বেশি কনসিয়াস হতে হবে। এবং যেটা এই রিসেন্ট টাইমে কিন্তু স্টার্ট হয়েছে, ওম্যান কনসিয়াসনেস কিন্তু এখন অনেক বেড়ে গেছে। তো এখন যে জেনারেশন রয়েছে, লাইক আমাদের মতো যারা রয়েছে বা আমাদের থেকে ছোট যারা রয়েছে, তারা যখন মা হবে ডেফিনেটলি তাদের ছেলে এবং মেয়েকে উভয়কেই সমানভাবে ইকুয়াল মেন্টালিটিতে বড় করবে। এবং সেই মেন্টালিটির থেকে ভবিষ্যৎ প্রজন্ম, আমরা দেখতে পারি বা না পারি, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম থাকবে তারা অবশ্যই তার বেনিফিটটাও নিশ্চয়ই পাবে। কিন্তু এটা 100 বার মাথায় রাখতে হবে যে ওম্যান এম্পাওয়ারমেন্ট মানে এই নয় যে হাতে আমি মদের গ্লাস নেবো আর হাতে আমি সিগারেট খাবো, ছেলেটাও সিগারেট খাচ্ছে দ্যাটস ওয়াই আমাকেও খেতে হবে, তারাও ছোট পোশাক পরছে, স্যান্ডো গেঞ্জি পরছে বা ছোট চাড্ডি পরছে, সো আমাকেও পরতে হবে, এটা মহিলাত্ব নয় বা এটা হচ্ছে ওম্যানিশহুড নয়, ঠিক আছে, ওম্যানহুড নয় এটা। তো বা ওম্যান এম্পাওয়ারমেন্ট এটাকে বলেন, এটাকে ফেক ফেমিনিজম বলা হয়। তো যেটা শুধুমাত্র পুরুষের মানে পুরুষকে ফলো করে, পুরুষ যা যা করে সেগুলোকে ফলো করব। তো নেশা করা যদি খারাপ হয়, সেটা পুরুষ করুক বা মহিলা করুক, অবশ্যই খারাপ। তো খারাপটা একজন পুরুষ করছে বলছে, সে করে মানে করে বলে, করে বিশাল কিছু ফেমাস হচ্ছে বলে আমিও সেটা করবো, এরকমটা নয়। তো আধুনিকতা অবশ্যই ভালো, কিন্তু পাশ্চাত্যিকরণ নয়। মডার্নাইজেশন অবশ্যই আসবে, বাট ওয়েস্টার্নাইজেশন নয়। আমাদের ভারতীয় সংস্কৃতিতে মডার্নাইজেশন, বৈদিক যুগে মহিলারা যেরকম ছিল, তারা যে যোগ্যতা এবং যে সম্মানের সাথে যে কাজগুলি করতো, সেটি যখন একটা মহিলা এই বর্তমান যুগে পাবে, সেটাকে অ্যাকচুয়াল ওম্যান এম্পাওয়ারমেন্ট বলা হবে, ঠিক আছে। এবং এটা মহিলাদেরকেই স্টার্ট করতে হবে। যতদিন না মহিলারা নিজের থেকে সেটা কনসিয়াস হবে, কোনোদিনও হতে পারে না। তারা নিজেদেরকে পুরুষ মহিলায় যতদিন না ভাগ করে নিজেদেরকে একজন স্বতন্ত্র আত্মা হিসাবে, একজন সোল হিসাবে, এনার্জি হিসাবে, পাওয়ার হিসাবে যতদিন না দেখবে, ততদিন অবধি এটা সম্ভব নয়। কারণ আমরা যে ওম্যান কাউন্টার পার্ট দেখি ভগবানদের, সেটা রাধারানী হোক বা মা সীতা হোক বা মা গৌরী হোক, এরা প্রত্যেকে, বা মা কালী হোক, মা সরস্বতী হোক, এরা প্রত্যেকে তাদের যে স্বামী বা পতি বা ভগবান যে পুরুষ কাউন্টার পার্ট, সেই পুরুষ কাউন্টার পার্টের শক্তি তারা, ঠিক আছে, শক্তিমান, এবং তারা শক্তি। তো শক্তিমানের শক্তি না থাকলে সে শক্তিমান হয় না। তো সুতরাং এটা মানতে হবে, একজন স্বামী তখনই কমপ্লিট হয়, একজন পুরুষ তখনই কমপ্লিট হয় যখন তার সাথে নারী আসে। সো নারীকে ছাড়া পুরুষ কোনোদিনও সম্পূর্ণ হতে পারে না, সে স্বয়ং সম্পূর্ণ নয়। তো এই জিনিসটা রিয়েলাইজেশন একজন মহিলা তার ছোট বাচ্চাকে যখন সে মা হচ্ছে তখন থেকেই তার ভেতর ইনকালকেট করতে পারে। কারণ এটা ইউপিএসসির এসে পেপারেও বহুবার এসছে যে একটা হাত, যে হাত দোলনা দোলায়, সেই হাতই দেশের ভবিষ্যৎ তৈরি করে। কারণ দোলনা দোলায় মায়ের হাত, আর মাই সন্তানকে শিক্ষা দিতে পারে। সেই সন্তান, সে পুরুষ হোক বা নারী হোক, সে ভবিষ্যতে গিয়ে দেশ তৈরি করে। এবং সেই অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে সে কীরকম হবে, ভালো হবে না মন্দ হবে, সে ভারতরত্ন অ্যাওয়ার্ড পাবে নাকি সে টেরোরিস্ট হবে, সে একজন আইএস আইপিএস অফিসার হবে না একজন শাস্ত্রবিদ হবে নাকি একজন করাপ্ট অফিসার হবে। তো এইটা সম্পূর্ণ একজন নারীর ওপর ডিপেন্ড করে। অবশ্যই পুরুষের শিক্ষারও ম্যাটার করে, কিন্তু এটা বুঝতে হবে যে প্রত্যেকটা পুরুষও বড় হয় তার মায়ের হাতেই। তো এই যদি আমরা নারীরা প্রথম থেকে সেই জিনিসটাকে ঠিক রাখি, এবং আমরা যদি এটা মনে না করি যে 40% মহিলা মনে করছে যে আমাদের হাজব্যান্ড আমাদেরকে পেটায়, একদম ঠিক করে পিটিয়ে, এই মানসিকতা যতদিন না যাবে ততদিন অবধি নারীদের দুঃখ দুর্দশা কেউ নিতে পারবে না। এবং নেওয়ার জন্য নিজেদেরকে সচেষ্ট হতে হবে, ভগবানের পায়ে শরণাপন্ন হতে হবে। ভগবানের নাম জপ করলে পরে তোমার সাথে সবটা ভালো হবে, সবটা ভালো হবে। যে ভগবানের পায়ে নিজেকে শরণাপন্ন করে তার সাথে কখনো খারাপ হতে পারে না, ভগবান কখনো খারাপ হতে দেন না। তো অবশ্যই নিজের চেষ্টা 100 বার থাকবে, নিজের কর্ম ছাড়া ভগবানও কাউকে সাহায্য করে না, কিন্তু তার সাথে ভগবানের শরণাপন্নতাও দরকার। নিজের চেষ্টা এবং ভগবানের কৃপা দুটো থাকলে তবেই একমাত্র আমরা সমাজ ব্যবস্থাকেও বদলাতে পারবো, নিজেদের জীবনকেও বদলাতে পারবো। আশা করছি তুমি তোমার উত্তর পেয়েছো। তো আমি নেক্সট কোশ্চেনটাতে যাচ্ছি। সৌমেন বলে একজন জিজ্ঞেস করেছিল, দিদি গো তোমার পায়ে পড়ি, একটা ভিডিও বানিয়ে প্লিজ বলো যে তুমি কি করে বৈষ্ণব হলে, পুরো জার্নিটা শেয়ার করো প্লিজ দিদি। আর আমি কি করে হব বৈষ্ণব প্লিজ দিদি। আর তুমি কি করে মালা জপ করো, কি করে পুজো করো, কি করে মাধবকে সেবা করো, পুরো কিছু শেয়ার করো দিদি, সবটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। প্লিজ দিদি নেক্সট ভিডিওতে এই টপিকটা নিয়ে আলোচনা করো। অনেকগুলো প্রশ্ন করেছো, আমি এই প্রশ্নগুলোর উত্তর অলরেডি অনেকগুলো ভিডিওতে আলাদা আলাদা করে দিয়েছি। আমি ভাবলাম তুমি হয়তো বুঝতে পারোনি বা কিছু, সেই জন্য আমি একটা ভিডিওতে বলে দিই। আমি আমার বৈষ্ণব ধর্মের উপর একটা ডেডিকেটেড
ভিডিও আছে আমার এই চ্যানেলের ওপর, আমি কিভাবে বৈষ্ণব হলাম বা কিছু সেটার উপরে, বা বৈষ্ণব কারা হয়, কিভাবে হওয়া যায়, মালা জপ কী করে করে, এগুলোর উপর ডেডিকেটেড আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে। একাদশী কীভাবে পালন করতে হয়, গীতা কীভাবে পাঠ করতে হয়, গীতার উপরে অলরেডি আমার এই চ্যানেলে তো ডেলি বেসিসে ক্লাস হয়, সেটা তো তোমরা জানোই। মাধবের কীভাবে সেবা করি সেটা আমার আরেকটা চ্যানেল আছে, কানহাস প্রিয়া সাখী, কানহা লিখে অ্যাপোস্ট্রফি এস, কানহাস প্রিয়া সাখী, ঠিক আছে। তো ওই চ্যানেলটাতে চলে যাবে, ওখানে আমি দুটো ভিডিও ডেডিকেটেডলি শেয়ার করেছিলাম আজ থেকে প্রায় আমার মনে নেই 7-8 মাস তো ডেফিনেটলি হবে, যে আমি কিভাবে কৃষ্ণভক্ত হলাম, কৃষ্ণভক্ত হওয়ার পরে আমার লাইফে কী কী বদল এসছে। ওই চ্যানেলটাতে আমি অনেক আগে, ওটা আমারই চ্যানেল, ওটা অনেক আগে আমি ডেডিকেটলি দুটো ভিডিও শেয়ার করেছিলাম, ঠিক আছে। ইভেন এই ভিডিওতেও, এই চ্যানেলেও অনেকগুলো ভিডিওতে এটা আলোচনা করা আছে, যেমন একাদশী কীভাবে পালন করতে হয়, ভগবদ্গীতা কীভাবে পড়তে হয়, মালা জপ কীভাবে করতে হয়, অল অ্যাবাউট নাম জপ বলে একটা ভিডিও আছে, নাম জপ লাস্টে পূজা চক্রবর্তী মোটিভেশন লিখে দেবে, পেয়ে যাবে। বৈষ্ণব ধর্ম পূজা চক্রবর্তী মোটিভেশন লিখে দেবে, পেয়ে যাবে। তো এগুলোর ওপর তুমি হয়তো একসাথে জিজ্ঞেস করেছো, বাট আমি আলাদা আলাদা টপিকে ভিডিও বানিয়েছিলাম। আর ফুল জার্নি আমি আগে যেরকম ছিলাম তখন থেকে এভাবে কিভাবে আসলাম, সেটা আমার আর একটা ভিডিও এই চ্যানেলেই আছে। আমি ননভেজ থেকে ভেজিটেরিয়ান কীভাবে হয়েছি সেখানেও আমি অনেকটা আলোচনা করেছি। আমি আগে ননভেজ খেতাম, সেখান থেকে ভেজিটেরিয়ান কৃষ্ণপ্রসাদী কীভাবে হলাম সেখানেও অনেকটা আলোচনা করা আছে। তো তুমি এই ভিডিওগুলো একটু দেখো, তাহলে ডেফিনেটলি হেল্প হবে। আর ওই চ্যানেলটাতে কানহাস প্রিয়া সাখীতে খুব ডিটেলে আলোচনা করা আছে, তুমি ওখান থেকে দেখো, তাহলে ডেফিনেটলি তুমি ওখান থেকে আইডিয়া পেয়ে যাবে। মানে আমার চ্যানেলে অলরেডি সেগুলো দেওয়া আছে। এরপর আরেকজন জিজ্ঞেস করেছিলে ব্রিলিয়ান্ট ভোকালিস্ট বলে, দিদি আমার সাথে কেউ উঁচু গলায় কথা বললে আমি ভীষণ ভয় পাই, আমি 25+, তাও এটা কি করে ঠিক করব? আর আমার বাড়িতেও আমি একা মেয়ে, সো কাজ থাকলে যদি রাত 9টায় বেরোই, তখন কিছু প্রতিবেশী বলে এত রাতে কোথায় বেরোচ্ছিস, যেটা আমার ভালো লাগে না, আমাকে সবসময় সাপ্রেস করা হয়, আমি প্রতিবাদ করলে আমাকেই ভুল প্রমাণিত করে, এটার সাথে আমি কিভাবে ডিল করব? দেখো, প্রথমত বিষয়টা বুঝতে হবে, সেটা হচ্ছে 25 বছর বয়স, তাও কেউ উঁচু গলায় কথা বললে তোমার খারাপ লাগে বা ভয় লাগে, তাই বলেছো ভীষণ উঁচু গলায় কথা বললে ভীষণ ভয় পাই। দেখো, উঁচু গলায় কে কথা বলছে সেটা ভীষণভাবে ম্যাটার করে। আর যেটা আমি ফার্স্ট টপিকে যেটা আলোচনা করলাম, ওম্যান এম্পাওয়ারমেন্টের বিষয়টা, তো যতদিন না মহিলারা বা মেয়েরা নিজের পায়ে দাঁড়ায়, যতদিন না সে নিজে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হয়, ততদিন অবধি তারা কারোর না কারোর আন্ডারে থাকে, এবং যতদিন না সেটা হয় ততদিন অবধি তাদের কারণ মনে মনে সামনে থেকে ভয় না পেলেও ভেতরে ভেতরে একটা ভয় থাকে। তো সবার আগে এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি যাই করে নাও না কেন, তোমাকে শিক্ষিত হতে হবে, এবং শিক্ষিত হয়ে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। সেটা তুমি যে কোনো পদ্ধতিতে হোক, সরকারি চাকরি হোক, বিজনেস হোক, ইউটিউবার হোক, তোমার যেটা চয়েস ইজ টোটালি ইয়োর্স। এখানে তোমাকে কেউ বাধা দিচ্ছে না। সৎ পথে থেকে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, সেটা ব্যবসা হোক বা চাকরি হোক, যে কোনো প্রফেশনের মাধ্যমে নিজের পায়ে দাঁড়ালে পরে তখন তোমাকে কেউ ধমক দিয়ে কথা বলতে পারবে না, বা তুমি কারো ধমকের আন্ডারেও থাকবে না। তো তোমাকে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, ধরো তোমাকে আমি এখন যদি কিছু শর্ট টার্ম ট্রিক্স বলি যে তুমি এটা করো, তুমি এটার থেকে বেরোবে, ওটা করো, ওটার থেকে বেরোবে, দ্যাট ক্যান বি শর্ট টার্ম। তো ওই মোমেন্টে তুমি ভয় থেকে বাঁচতে পারবে, বাট ওইভাবে তুমি সারা জীবন কাটিয়ে দিতে পারবে, ভয়ের আন্ডারেই থাকবে, এবং থেকে তুমি সারা জীবন ওই দিদি যখন যেটা বলছে তখন সে টেম্পোরারি কিছু রেজাল্ট নিয়ে আমি বেরিয়ে আসবো। বাট না, এটা টেম্পোরারি। তোমাকে পার্মানেন্ট সলিউশন খুঁজতে হবে। পার্মানেন্ট সলিউশন মানে এই জীবনের পার্মানেন্ট, অ্যাকচুয়ালি এই জীবনে তো কিছুই পার্মানেন্ট নয়, বাট অ্যাটলিস্ট ওই ভয়ের থেকে যাতে তুমি বেরোতে পারো এই জীবনে অন্তত, সেটার জন্য তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের যোগ্যতায় কিছু করতে হবে, যাতে তখন তোমাকে প্রতিবেশীও কিছু প্রশ্ন করতে না পারে, বাড়ির লোকও তোমাকে ভয় দেখাতে না পারে, ডমিনেট না করতে পারে, বা কিছু তোমাকে চুপ করিয়ে দিতে না পারে। তো সেক্ষেত্রে ভালো করে পড়াশোনা করো, নিজের পায়ে দাঁড়াও। আর একটা কথা জানবে, যখন আমরা কোনো কিছু শিখি, যখন আমরা কারোর আন্ডারে থাকি, তখন সবসময় মাথা নত করেই শিখতে হয়, মাথা নিচু করেই থাকতে হয়। অত বেশি উঁচু গলায় কথা বলা, উঁচু কিছু বলা, সে তোমার যদি মনে হয় যে সে ভুল, আমি ঠিক, তাও বলো না, ঠিক আছে। কখনো কখনো কি হয়, কিছু মানুষকে তুমি যদি, যেটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতাতেই বলেছেন, মূঢ়, ঠিক আছে, নরাধম, এদেরকে কখনো কিছু দিয়ে তুমি বোঝাতে পারবে না। যারা নরের অধম হয়, যারা মূঢ় হয়, বোকা হয়, গাধার মতো হয়, বা যারা হয়তো কোনো জিনিস সঠিকটা দেখালেও দেখে না, সেই ধরনের মানুষের সাথে তর্ক করাই বেকার। সেই ধরনের মানুষের সাথে কখনো তর্কই করতে নেই, যে তারা ভুল আর তুমি ঠিক, সেটা বোঝাবারই দরকার নেই। সবচেয়ে বেটার হয় সেক্ষেত্রে জায়গা থেকে সরে আসো। যখন কোনো মানুষকে ভালোভাবে বোঝালে তারা বোঝে না, একবার দুবার বোঝালে ঠিক আছে, যদি তারা বলে যে তুই ভুল, তুই জানিস না, তুই বলবে ঠিক আছে, নাই জানতে পারি। আমার যে যোগাসন, আমি স্যারের কাছে, যার কাছে যোগা শিখতাম, তখন তো আমি কৃষ্ণ ভক্ত ছিলাম না, বাট স্টিল স্যার আমাদের এটা সবসময় শেখাতেন, যখন কেউ না জেনেও, ওই ফাঁকা কলসির আওয়াজ বেশি, ঠিক আছে, ফাঁকা কলসি বেশি আওয়াজ করে, এটা আমরা প্রত্যেকে জানি, আর ভরা কলসি সবসময় চুপচাপ থাকে। যে গাছে ফল সবচেয়ে বেশি হয়, সে গাছ সবসময় মাথা নত করে থাকে, নিচু হয়ে থাকে, আর যে গাছে কোনো ফল হয় না, সে গাছে হাওয়ায় দোলে। তো এইটা মানুষের মধ্যেও থাকে, যে যত বেশি জ্ঞানী হয়, যে যত বেশি জানে, কারোর সাথে তর্ক বিতর্কতে জড়ায় না, সবসময় হেসে দিয়ে বলে হ্যাঁ তুমি ঠিক, আমি ভুল, আমি জানি না, আমি তো অধম, সবসময় নিজেকে অধম বলে মনে করে। এবং যখন সে সেটা ডেলি বেসিসে বলতে থাকে না, তখন উল্টো দিকের মানুষগুলো বুঝে যায় যে সামহাও কোনো না কোনোভাবে আমাদেরকেই টোন কেটেই বলছে, বাট বিষয়টা নিজেকে ছোট করে অন্যকেই
মিন করা হয়। তো সেই রকম ক্ষেত্রে তখন আস্তে আস্তে তারাও বলা বন্ধ করে দেয়। এবং সেম আমার সাথেও ঘটতো, আমার সাথেও আগে এই জিনিসটা অনেকে বোঝাতে আসতো আমাকে যে এই ওই কৃষ্ণ ভক্তি নিয়ে অনেক কিছু জ্ঞান দিতে আসতো। যখন দেখতে পারলো যে বিষয়গুলো খুব একটা ধোপে টেকে না এবং আমাকে কোনোভাবেই তারা ভুল জিনিস শিখিয়ে মায়ার দ্বারা কনভিন্স করতে পারে না, ইলিউশন দিয়ে কনভিন্স করা যায় না আমাকে, তো তখন সামহাও তারা আমি শুধু একটা কথা বললাম, হ্যাঁ ঠিক তোমরাই ঠিক, আমি তো ভুল, আমি তো অধম, আমি অধম না হলে কি আর আমি এগুলো করি, এগুলো তো অধমদেরই কাজ। ঠিক এইটা বলে আমি যেই সরে আসতাম, তারা আস্তে আস্তে দেখলাম এই জিনিসগুলো করা বন্ধ করে দেয়, আস্তে আস্তে বলা বন্ধ করে দেয়। তো এভরিথিং হ্যাজ আ এন্ড, এভরিথিং হ্যাজ আ স্টার্টিং, সব কিছুর শুরু হয় শেষ হয়। কিছু সিচুয়েশন আমাদের লাইফে অবশ্যই খারাপ আসে যেগুলো আমরা পছন্দ করি না, সেক্ষেত্রে আমাদের ভয় লাগে, খারাপ লাগে, 100 বার লাগবে, ইটস ওকে। এগুলো সবটাই আমাদের ইমোশনস, এবং আমরা তো কেউ মেশিন নই, আমাদের ভেতর আমরা মানুষ, আমরা আবেগ থাকবে অবশ্যই, তাতে কিছু কারোর কম কারোর বেশি, বাট আবেগ থাকবে। তো সেক্ষেত্রে তোমার যদি ভয় করে, তুমি নিজেকে এটা বোঝাও যে ভয় একমাত্র ঈশ্বরকে পাওয়া যায়। যদি কেউ অন্যায় কাজ করে সে ঈশ্বরকে ভয় পায়, যদি কেউ ভালো কাজ করে সে ঈশ্বরকে ভয় নয় ভালোবাসে, কারণ সে জানে সে ভালো মানুষ, সে ঈশ্বরকে কেন ভয় পাবে, সে তো ভালোবাসবে। তো তুমি যদি কোনো ভুল না করে থাকো, তোমার কোনো মানুষকে ভয় পাওয়ার দরকার নেই, ঠিক আছে? তো সেক্ষেত্রে তুমি যখন কেউ কিছু তোমাকে উঁচু গলায় কিছু বলছে, তুমি জাস্ট অ্যাভয়েড করো। একটা কথা আমি ছোটো থেকে ভীষণভাবে মানি, এখনও বলি সবাইকে, যারা আমার ভিডিও দেখে তাদের প্রত্যেককে বলি, ভগবান দুটো কান কেন দিয়েছে, এক কান দিয়ে ঢোকাও আর এক কান দিয়ে বার করে দাও। যার কথা মনে হবে যে যোগ্য নয়, নেবো না, সে ভয়ের হোক, দুঃখের হোক, কষ্টের হোক, খারাপ কিছু হোক, এক কান দিয়ে ঢোকাবো আর এক কান দিয়ে বার করে দেবো। যেটা যোগ্য বলে মনে হবে, যেটা মনে হবে যে হ্যাঁ সত্যিই সে আমাকে কিছু ভালো দিকে নিয়ে যাচ্ছে, ভালো কিছু শেখাচ্ছে, সেটাই একমাত্র আমি এখানে স্টোর করবো, আদারওয়াইজ আমি কিচ্ছু স্টোর করবো না, ঠিক আছে? তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখো। নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করো, নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করো, যাতে কারোর ওপর নির্ভরশীল হয়ে থাকতে না হয়। নির্ভরশীলতা যখন কমে, তখন আশেপাশের লোকজনের কথা বলার টোন, টিটকিনি এগুলোও কমে যায়, তখন তাদের বলাও আস্তে আস্তে কমে যায়। এবং আমি নিজে দেখেছি, আমার বয়স 28 বছর, তো আমি 22-23 বছর থেকে রোজগার করি, তখন থেকেই আমি ইন্ডিপেন্ডেন্ট। তার আগে 17 বছর বয়স থেকেই আমি রোজগার করি, বাট সেটা কখনো সংসার চালাবার মতো রোজগার ছিল না। বাট সংসার চালাবার মতো রোজগার আমি 22 বছর থেকে করি, মোটামুটি লাস্ট 6 বছর ধরে। তো তখন থেকে প্রথম দিকে অনেক কিছু বলেছে, এটা কর সেটা কর, অনেক কিছু কর, কিন্তু কোনোদিনও আমার চিরকাল এটা মনে হতো যে আমি শুনবো সবার থেকে, মতামত নেব সবারটা, বাট ডিসিশন ইজ অলওয়েজ মাইন। সবসময় সিদ্ধান্ত আমার হবে, ভগবানকে জিজ্ঞেস করব, ভগবান যে ইশারাটা মনে দেবে আমি সেই অনুসারে সিদ্ধান্ত নেব। তো তুমি যদি মনে হয় যে তুমি কোনো ভুল করছো না, তুমি যদি ভগবানকে বিশ্বাস করো, তাহলে তার উপর এই বিশ্বাসটা রাখো। তুমি যদি মনে করো তুমি ভুল করছো না, কারোর কথায় অত কান দিও না। পাড়া প্রতিবেশী অনেকে অনেক কিছু বলে, অত বেশি মাথা ঘামাবে না। আর যদি তুমি রাত্রি 9টা-10টায়ও বেরো, নিজের সেফটিটা মাথায় রেখে বেরোবে। সবসময় এটা মাথায় রাখবে যে আলটিমেটলি তোমার সেফটি সবার আগে, অন্য লোক কে কী বলছে বা অন্য কে কী ভাবছে এটা বড় বিষয় নয়, বাট তোমার এলাকা যেখানে তুমি যাচ্ছ সেই এলাকাটা যদি তোমার সেফ বলে মনে হয়, তাহলে 100 বার তুমি বেরো। কিন্তু তোমার যদি মনে হয় ওই এলাকায় আশেপাশে লোকজন ভালো নয়, বা যে ছেলেরা ঘুরছে তারা তোমার জন্য সেফ নয়, সেক্ষেত্রে অবশ্যই নিজের সেফটি মাথায় রেখে যতটা পারবে যে কাজগুলো থাকবে সেটাকে স্টোর করে রাখবে। দিনের বেলা, সকালবেলা করবে, রাত্রিবেলাটা যতটা পারবে অ্যাভয়েড করবে। আর যদি চাকরি করতে বেরোতে হয়, তাহলে তো সেক্ষেত্রে বেরোতেই হবে। একটা খারাপ ঘটনা আমরা পরিস্থিতিতে বাইরে দেখছি, বা একটা কেন, এরকম প্রত্যেক দিন ঘটে। ক্রাইম রেকর্ড ব্যুরো অনুসারে প্রত্যেক দিন প্রায় 90টার বেশি মেয়ে নির্যাতিত হচ্ছে। 24 ঘন্টায় প্রত্যেক 16 মিনিটের মাথায় করে একটি মেয়ে নির্যাতিত হয়। তো সুতরাং যদি খারাপ কিছু হয়, সেটা আমরা চাইলেও আটকাতে পারি না, আর যদি আটকাবার থাকে স্বয়ং ভগবান আটকে দেবে। তো সবসময় আমরা যদি ওটাতে আতঙ্কে থাকি যে রাস্তায় বেরোলে আমার সাথে খারাপ হবে, এই নেগেটিভটা ভাবতেই আমার সাথে কখন নেগেটিভ হয়ে যাবে। বিকজ আমাদের ভাইব্রেশন যদি নেগেটিভ থাকে, আমরা বাইরের থেকে নেগেটিভ জিনিসকেই অ্যাট্রাক্ট করবো। যদি পজিটিভ ভাইব্রেশনস থাকে, আমরা পজিটিভিটিকেই অ্যাট্রাক্ট করবো। তো সুতরাং আমরা ভালোটাই ভাববো নিজেদের সম্পর্কে, যে আমাদের সাথে ভালোই হচ্ছে, কেন খারাপ হবে, আমরা ভগবানের সন্তান, ভগবানের শরণাপন্ন নিয়েছি, তো সুতরাং আমাদের সাথে খারাপ হবে না। এইটা ভেবে সবসময় আমরা নিজেদের সম্পর্কে ভালো ভাববো, নিজেদের কর্তব্য করবো, তারপর যা আছে ভাগ্যে সবটা ভগবানের ওপর ছেড়ে দেবো। কিন্তু ভবিষ্যতে কি হবে সেই ভয়ে তো অবশ্যই আমি নিজেকে গুটিয়ে বাড়িতে বসে থাকতে পারি না। যারা চাকরি করছে তারা এখনও রাস্তাঘাটে বেরোচ্ছে, রাত 10টা-11টাতেই ফিরছে, কেউ নাইট ডিউটি করেই ফিরছে। ইনসিকিউর ফিল হলেও তাদেরকে করতে হচ্ছে নিজেদের জীবন ধারণের জন্য, কর্ম সম্পাদনের জন্য। তো সুতরাং যদি অপশান না থাকে, অবশ্যই বেরোতে হবে, কিন্তু অবশ্যই ভগবানের পায়ে শরণাগতি নিয়ে নাম জপ করো। নাম জপ করলে সব ভয় দূর হয়ে যায়। যদি কারোর কথাতে বলো, বাইরের মানুষের বলো, যে কোনো কিছু ভয় থাকে, ভগবানের নাম জপ করো, হরে কৃষ্ণ মহামন্ত্র করো, বা রাধে রাধে মালা করো, বা হনুমান চল্লিশা, হনুমানজির নাম করলে পরে অনেকের বাইরের যে বিপদ আপদ থাকে সেগুলো কেটে যায়। হনুমানজি অনেক বিপদ আপদ থেকে রক্ষা করেন। হনুমান চল্লিশা রোজ দিন পাঠ করো। তো এই যে জিনিসগুলো রয়েছে সেগুলো করো। আমি এর আগেও বলেছি, হোপনোপো করতে পারো। প্রেয়ারের মাধ্যমে ভগবান সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে দেন। তো সেই হিসেবে নিজের কর্ম করো, তার সাথে ভগবানের নাম জপ করো। দেখো আস্তে আস্তে বহু মানুষের যা বলছে, সেটা বাড়ির লোক হোক বা বাইরের লোক হোক, একটু সময় লাগবে, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস লাগবে, বাট আস্তে আস্তে নিজেরাই রিয়েলাইজ করবে। যখন আস্তে আস্তে নাম জপের মধ্যে গভীর হবে, ভগবানের ওপর বিশ্বাস যত বাড়বে, তত বাইরের লোকের কথা কোনোভাবেই গায়ে লাগবে না। তখন সব এই কান দিয়ে ঢুকে ওই কান দিয়ে বেরিয়ে যাবে। একমাত্র ভগবানের নামই মাথাতে স্টোর হবে। ঠিক আছে? তো এই জিনিসগুলো করো, আশা করছি তোমার উপকার হবে।
আচ্ছা, এরপর একজন কমেন্টে লিখেছিলে রিমাস ক্রিয়েশন দি, আমি আমার জীবনে কেরিয়ার নিয়ে ভীষণ ডিপ্রেশনে থাকি, প্রভু আমাকে কোন দিকে নিয়ে যেতে চায় কিভাবে বুঝবো? আমি একজন WBCS অ্যাসপিরেন্ট এবং ডিভোশনাল পারসন। BCS অ্যাসপিরেন্ট বা ডিভোশনাল। আচ্ছা, BCS দুটো হয়, এক হচ্ছে আমাদের WBCSকেও BCS বলা হয়, আর একটা বাংলাদেশের সিভিল সার্ভিসকেও BCS বলা হয়। আমি জানি না তুমি কোনটার জন্য পড়ছো, বাট যাই হোক, সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট বুঝতেই পেরেছি। ডিভোশনাল পারসন, দেখো ফার্স্টেই যেটা বলি সেটা হচ্ছে তুমি যখন ভক্তির পথে আছো, ডিভোশনে আছো এবং তার সাথে অ্যাসপিরেন্ট, তো আমিও নিজে ওই রকমই কাইন্ড অফ বলতে পারো। প্রভু কোন দিকে নিতে চায় বুঝতে পারো না। প্রথমত হচ্ছে তুমি যখন BCS পড়া স্টার্ট করেছো, সেটা WBCS হোক বা তুমি যদি বাংলাদেশ থেকে দেখো, আমি জানি না তুমি কোথা থেকে দেখছো, তাহলে সেখানকার সিভিল সার্ভিস হোক না কেন, সিভিল সার্ভিস কথাটার মানে হচ্ছে পাবলিক সার্ভিস, সাধারণ মানুষের সেবা করা। ঠিক আছে, সার্ভিস কথাটা এখানে আমরা হচ্ছে সরকারের বা সাধারণ মানুষের সেবা করি, সরকারের আন্ডারে থেকে করি 100 বার, বাট এটা আমাদের সেবাটা কিন্তু সাধারণ মানুষের প্রতি বা জনগণের প্রতি, সিটিজেনের প্রতি আমাদের এই সেবাটা থাকে। ঠিক আছে, যেটা আমি এথিক্স পেপারেও স্টুডেন্টদের পড়িয়ে থাকি, একটু আগেই পড়াচ্ছিলাম। তো তার মানে হচ্ছে তোমার মানসিকতায় সেবার ভাবই আছে। যারা ডিভোশনের সাথে যুক্ত থাকে, যারা ভক্তির সাথে যুক্ত থাকে, তারা আলটিমেটলি মানুষের সেবাই করে। আর এই জীবনে আমরা কেরিয়ার যেটাই চুজ করি না কেন, আমাদের মাথায় রাখতে হবে আমার জন্য যেন প্রত্যেকটা কিছুটা মানুষেরও অন্তত হেল্প হয়। সকলের জীবন তো 100 বার আমরা বদলাতে পারি না, কিন্তু বেশি সংখ্যক মানুষের জীবন যাতে একটু আমরা বদলাতে পারি বা একটু ইম্প্যাক্ট ফেলতে পারি তাদের জীবনে, যে তারা একটা দিনের জন্য বা একটা বেলার জন্য যদি একটু হাসি মুখে থাকে বা ভালো থাকে বা বলতে পারে যে না আমি আজকে একটু ভালো আছি অমুক দিদির জন্য, অমুক দাদার জন্য বা অমুক স্যারের জন্য, অমুক ম্যামের জন্য, এই জিনিসটা যেন হয়। তো কেরিয়ার যেটাই চুজ করো না কেন, সেই কেরিয়ারটা যেন ইম্প্যাক্টফুল হয় টু দ্য সোসাইটি। এমন যেন না হয় আমি শুধুমাত্র সমাজের থেকে নিয়েই যাচ্ছি অথচ সমাজকে কিছু রিটার্ন দিচ্ছি না, এটা খুব খারাপ হয়। তো তুমি যতটুকু রোজগার করো, যে কেরিয়ারই চুজ করো না কেন, যখন তুমি BCS অ্যাসপিরেন্ট, ডেফিনেটলি তুমি BCS পড়ছো, কিন্তু তোমার মনের ভেতর হয়তো কনফিউশন আছে যে আদৌ তুমি BCS-এ সাকসেসফুল হবে কিনা, সেটা তুমি সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারছো না, সেই জন্যই তোমার মনে হচ্ছে কেরিয়ার নিয়ে তুমি ডিপ্রেশনে আছো। বা বহু বছর কেউ চাকরির পরীক্ষা পড়লে তারপরেও যদি তার পাস না হয়, তখনও তার ভেতর একটু ডিপ্রেশন কাজ করে। সমস্তটা ভগবানের ওপর ছেড়ে দাও, নিজের কর্ম করো। ভগবান স্বয়ং ভগবদ্গীতার 3য় অধ্যায় আলোচনা ভগবান বলেছেন, এবং আমি আলোচনাটা আমার চ্যানেলে অলরেডি করেছি, তোমরা আশা করি দেখেছো, যারা দেখোনি অবশ্যই দেখতে পারো। কর্মযোগে যে চ্যাপ্টারটা রয়েছে 3 নম্বরে, ভগবান বলছে হে অর্জুন, তুমি নিষ্কাম কর্ম করো, কোনো কিছুর ফলের আশা না করে তুমি নিষ্কাম কর্ম করো। তো তুমি যদি ফলের আশা না করে শুধুমাত্র তোমার ডেডিকেটেড হয়ে ডেডিকেশনের সাথে তোমার কর্মটুকু করো, ভগবান তোমাকে যেটা তোমার জন্য বেস্ট হবে তোমাকে সেটাই দেবে। এই বিশ্বাসটা সবসময় ঈশ্বরের ওপর রাখতে হয়, যে আমাদের গোবিন্দ কখনো আমাদের খারাপ চান না, গোবিন্দ কখনো আমাদের খারাপ করেন না, তিনি সবসময় আমাদেরকে বেস্টটা দেয়, সবটা ভালো দেয়। কিন্তু আমরা তো পুরোটা দেখতে পাই না, আমাদের আগের স্টোরি জানি না, আমরা পরের স্টোরি জানি না, আমরা শুধু ওই মোমেন্টটুকুতে বাঁচি। কিন্তু ভগবান আমাদের আগে পরে মাঝখানে সব দেখতে পান, তো তিনি জানেন কোনটা আমাদের জন্য ভালো। আমরা হয়তো ভাবি আমার জন্য এটা ভালো, ঠিক আছে, এরকম অনেকবার আমার সাথে হয়েছে, যাবো একটা জায়গায়, ক্যান্সেল হয়ে গেছে যাওয়া, পরে শুনেছি সেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, পরে শুনেছি সেখানে দাঙ্গা হাঙ্গামা হয়েছে, এই প্রবলেম হয়েছে, ওই প্রবলেম হয়েছে, তখন ওই মুহূর্তে বুঝিনি, তখন রাগ হয়েছে কেন ভগবান আমার যাওয়াটা ক্যান্সেল করে দিল। কিন্তু ভগবান জানতেন যে ওখানে যদি আমি যাই আমি বিপদে পড়বো, আর এই মুহূর্তে আমাকে বিপদ তিনি দিতে চান না। ঠিক আছে, তো রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে, হরি যদি রাখতে চায় কারোর মারার ক্ষমতা নেই। তো সুতরাং এইটা বিশ্বাস করো যে ভগবান তোমার জন্য যেটা ডিসাইড করে রেখেছে, চুজ করে রেখেছে, সেটা তোমার জন্য অবশ্যই ভালো হবে। তোমার নিজের যেটাতে মন আছে তুমি সেটাই করো। সোসাইটি কি বলছে ডাজন্ট ম্যাটার। যেমন আমার ক্ষেত্রে আমি বলতে পারি, আমার ক্ষেত্রে বহু মানুষ, সোসাইটির বহু লোকজন ইউটিউবে ভিডিওতে এসে কমেন্টে লেখে, আমার যে এডুকেশনাল চ্যানেলটা আছে পূজা চক্রবর্তী এডুকেশন বা UPSC পূজা, ওখানে অনেকে কমেন্টে লেখে UPSC না পড়ে UPSC পড়তে পড়তে কেন ভিডিও বানাচ্ছ, সময় নষ্ট করছো। বিকজ আই নো মাই স্টোরি না, তোমরা থোড়েই জানো আমার স্টোরি, আমার সংসার থোড়েই তোমরা চালাতে আসবে, আমার কাজ তোমরা থোড়েই করতে আসো। তো মানুষ বলবেই, কিছু মানুষ অনেকে নিজের মতামত দেবেই, বাট মতামত নাও, কোনো অসুবিধা নেই তাতে আমাকে যারা বলে আমি তাদের কোনো কমেন্টে কোনো ঝগড়া করতে যাই না, কিছু বলতে যাই না, দরকার নেই আমার বলার। তারা যেটার ভাবতে দাও, আমি তো জানি আমি কি কারণে করছি, তো তুমি জানো তুমি কোনটা চাও। তোমার যদি মনে হয় তুমি WBCS অফিসার হতে চাও, অবশ্যই তুমি হও। যদি তোমার মনে হয় আমি সিভিল সার্ভিসে যেতে চাই না, আমাকে প্রেশার করে, সোসাইটির প্রেশারে, পরিবারের প্রেশারে আসতে বাধ্য করা হয়েছে, সেখান থেকে বেরিয়ে এসে যেটা তোমার মন চায় তুমি সেটাই করো। কিন্তু ভক্তির পথে থাকা এই নয় যে আমি কর্ম থেকে নিজেকে ত্যাগ করে দেবো, কর্মত্যাগ নয়, ভক্তির পথে থাকা কর্মত্যাগ নয়। যে কোনো কর্ম করো যেটা তোমার পছন্দ হয়, ভগবানের আশীর্বাদ থাকে, সৎপথে থেকে যে কোনো কাজে ভগবানের আশীর্বাদ থাকে। তুমি যেটা হতে চাও, সে তুমি কি বলবো, ডান্সার হতে চাও, মিউজিশিয়ান হতে চাও, পেইন্টার হতে চাও, তোমার হচ্ছে ডিভোশনাল স্পিকার হতে চাও, যদি তুমি টিচার হতে চাও, যদি তুমি অফিসার হতে চাও, যদি তুমি ডাক্তার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, হোয়াট এভার ইউ ওয়ান্ট, তোমার যা কোয়ালিফিকেশানস আছে, তুমি যা হতে চাও হও। সৎ পথে থেকে যে কোনো রোজগারই সতের ভগবানের তাতে সাই থাকে, কোনো অসৎ কাজে ভগবানের সাই থাকে না, সৎ পথে যে কোনো কর্মে থাকে। তো তুমি যেটা মন চায়, তোমার মন যেটা চায়, এবং তুমি গোবিন্দকে জিজ্ঞেস করো, গোবিন্দ তুমি কি চাও, আমি কি হতে চাই।
তুমি যেটা আমাকে ইঙ্গিত দেবে, যেটা ইশারা দেবে, আমি সেটাই হব। আমি আগে খুব ডিপ্রেশনে থাকতাম, এই সেম প্রবলেম আমিও ফেস করেছি, প্রচুর কনফিউশনে থাকতাম। বাট লাস্ট 2024 সাল বলতে পারো, স্পেশালি জুনের পর থেকে, জুন 2024-এর পর থেকে আমার ডিভোশনটা অনেক বেশি ডেপথে এসছে, অনেক ইনডেপথ হয়েছে, যার ফলে এখন আর আমার মনে কোনো কনফিউশন নেই। আগে যেমন আমি কনফিউজড হতাম যে আমি সিভিল সার্ভিসে যেতে চাই কি চাই না, আমি কেন পড়ছি এত বছর ধরে, 7-8 বছর হয়েছে, আমি তাও কেন 7 বছর ধরে একটা এক্সামের পেছনে এভাবে পড়ে রয়েছি, তো আমি আলটিমেটলি জীবনে কী চাই। তো যেটা আমি এখন নিজে রিয়েলাইজ করি যে আমি একজন টিচার হতে চাই, আমি একজন স্পিরিচুয়াল অরাটার হতে চাই, এবং যেটা আমি অলরেডি করছি, স্পিরিচুয়াল অরাটার এবং টিচার। তার সাথে আমি ইউপিএসসি দেই জাস্ট টু জাজ মাই, মানে নিজের যে যোগ্যতা আছে সেটাকে কোয়ালিফাই করার জন্য বা সেটাকে চেক করার জন্য, হ্যাঁ যে আমি যোগ্য কিনা, আমি দেখি আমি নিজে পারি কিনা, অন্য কাউকে বোঝাবার জন্য নয়। আজকে যদি আমি পাস করেও যাই তাতেও আমার কিছু যায় আসবে না, বিকজ আমি সার্ভিস জয়েন করবো না, আমি সার্ভিসের জন্য পড়াশোনাই করছি না। আমি যে পড়াশোনাটা করি সেটা স্টুডেন্ট তৈরি করার জন্য, আমি নিজেকে তৈরি করার জন্য, নিজের নলেজ বেসকে বাড়াবার জন্য। এবং আমি স্পিরিচুয়াল অরাটার, আমি ভগবানের নাম জপ করি, ভগবানের নামের প্রচার করি, এবং এটাকে আমি অ্যাজ আ প্রফেশন এবং প্যাশন দুটো হিসাবেই দেখি। তো মানুষ কি চাইছে ডাজেন্ট ম্যাটার, আমি কি চাইছি, ভগবান কি চাইছে সেটাই বেশি ম্যাটার করে। ভগবান আমার জন্য কোনটা রেখেছে আমি সেটাতে বেশি বিশ্বাসী। আমি কি চাইছি, মানুষ কি চাইছে, এগুলোও বেশি ম্যাটার করে না। ঈশ্বরের ইচ্ছের থেকে কেউ ওপরে যেতে পারে না। ঈশ্বর যদি তোমার জন্য কিছু ডিসাইড করে রাখে আর তুমি তার এগেনস্টে যতই চেষ্টা করো পারবে না, ঠিক আছে। কিন্তু আর যদি ঈশ্বর তোমার জন্য কিছু রেখে থাকে, পৃথিবীর শত শক্তি দিয়ে চেষ্টা করলেও সেটা কেউ সরাতে পারবে না। তো ভগবানের ওপর বিশ্বাস রেখে নিজের কর্মটা ভালো করে করো। নিজের কর্ম যদি ঠিক থাকে, ভগবান তোমার জন্য যেটা রেখেছে সেটাতেই তুমি বেস্ট করবে। এইটুকু আমি এখন বিশ্বাস করি যে চাকরি একটা মাধ্যম, চাকরি জীবনের উদ্দেশ্য নয়। আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস এগুলো একটা মাধ্যম, যার মাধ্যমে দেশের সেবা করতে পারি। তো আমি যে ভিডিও বানিয়ে যেটা করি বা স্টুডেন্টদের পড়িয়ে যেটা করি, দ্যাট ইজ অলসো আ সেবা, ওটাও একটা সেবা। আমি এই পদ্ধতিতে এখন সেবা করছি। তো তুমি যেভাবেই সেবা করো না কেন, সেবাটাই আসল জীবনের, ঠিক আছে। সার্ভিস টু দ্য আদার পিপল, সার্ভিস টু দ্য নেচার, সার্ভিস টু দ্য গড, সার্ভিস টু দ্য এনি জীব, যে কোনো মানুষের প্রতি সার্ভিস বা সেবাটাই আসল। সেটা তুমি যে কোনো মাধ্যমে করো, শুধুমাত্র মাথায় রাখতে হবে যেন বেশি পরিমাণ মানুষের কাছে পৌঁছয়, অল্প পরিমাণ নয়। যেমন ধরো যে লোকটি রিক্সা চালায়, ভ্যান চালায়, বা যে অন্যের বাড়িতে গিয়ে বাসন মাজছে, তারাও প্রত্যেকে সেবাদান করে, প্রত্যেকে। কেউ ভাববে না যে ওই কাজগুলো ছোট কাজ, একদম নয়, ওই কাজগুলো সেবার কাজ। আজকে যদি রিক্সা কাকুরা বলতো যে আজকের দিনের জন্য আমাদের টোটাল বন্ধ, আমরা কেউ যাব না, বারাসাতে আমি আমার বাড়ি থেকে স্টেশন অবধি পৌঁছতেই পারতাম না, অফিসেও যেতে পারবো না, যদি আমি অফিস যেতাম আমি সেটাও পারবো না। সো প্রত্যেকটা কাজ সেবার কাজ, কোনো কাজ ছোট নয়। যদি কেউ সৎ পথে থেকে, চুরি ডাকাতি রাহাজানি এই সমস্ত খারাপ কিছু না করে, যদি কেউ সৎ পথে থেকে যে কোনো কাজ করে, সেটাও সেবার কাজ। শুধু মাথায় রাখতে হবে যেন আমার দ্বারা বেশি সংখ্যক মানুষ উপকৃত হয়, আমার দ্বারা যেন টেম্পোরারি সলিউশন নয়, পার্মানেন্ট সলিউশন মানুষ পায়। সিভিল সার্ভেন্টরা যে সলিউশনটা দেয় সেটা হয়তো ওই মোমেন্টে, ওই জীবনটুকুতে তাদেরকে উদ্ধার করে, কিন্তু একজন ডিভোশনাল পার্সন, একজন স্পিরিচুয়াল অরাটার, একজন বৈষ্ণব ভক্ত যে সলিউশনটা দেয় সেটা তাকে এই জন্মের এই ভবসাগর থেকে, দুঃখের ভবসাগর থেকে পার করতে তাকে আলটিমেট পার্মানেন্ট সলিউশন দেয়। বোঝা গেছে তো? সলিউশন দেওয়াটা বা সেবা করাটাই আসল জীবনে, মানুষকে ভালো রাখাটা, মানুষের উপকারে আসাটাই আসল। সেটা তুমি যে কোনো পদ্ধতিতে করো, এইটা একবার মাথায় ঢুকিয়ে নাও, তাহলে তোমার ডিপ্রেশন আসবে না। তুমি যাই করবে তুমি তাতেই আনন্দ পাবে। কর্মে আনন্দ খোঁজো, রেজাল্টে আনন্দ নেই। রেজাল্ট পাওয়ার পর বিশ্বাস করো কোনো আনন্দ হয় না, কর্মেই অ্যাকচুয়াল আনন্দ। কর্মের মধ্যেই আনন্দ খুঁজতে হয়। যে কর্মে আনন্দ খুঁজে পায় তারা রেজাল্টের ওপর কোনো লোভ থাকে না, মোহ থাকে না, তখন সে মনের আনন্দে নিষ্কাম কর্ম করতে পারে। এই যে ধরো আমি তোমাদের এই ভিডিওগুলোর ইভেন কমেন্ট সেকশনে এখন আর আমি চেক করার সময় সুযোগ পাই না, কতক্ষণ সাবস্ক্রাইবার হয়েছে, ভিউজ হয়েছে, রেভিনিউ হয়েছে, কিছু দেখারও সময় সুযোগ পাই না, এত ব্যস্ততা থাকে সারাটা দিনে। ও কিন্তু আমি জানি আমাকে প্রত্যেকদিন ভিডিও দিতে হবে, অন্তত সপ্তাহে 7 দিনে 7 দিন না হোক অন্তত 5টা-6টা আমাকে ভিডিও দিতেই হবে। আমি ভিডিওটা টাইম মতো শ্যুট করি, এটা আমার কর্ম, এটা আমি কর্ম করছি। তারপর রেজাল্ট যা হবে গোবিন্দর হাতে, গোবিন্দ মনে করলে দেবে, গোবিন্দ মনে না করলে দেবে না, ঠিক আছে। তো এইটা ভাবো, তাহলে আর কোনো রকম ডিপ্রেশন আসবে না। আশা করছি তুমি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আরেকজন কমেন্টে লিখেছিলেন, ওনার নাম হচ্ছে স্বপন কুমার ঘোষ। উনি লিখেছিলেন, হরে কৃষ্ণ দিদি, হরে কৃষ্ণ তোমাকেও। একটা ব্যাপারে জানতে চাই, আমার এখনও বিয়ে হয়নি, ভীষণ চেষ্টা করছি, 38 বছর বয়স হয়ে গেল। একটা কথা খুব শুনি, বিবাহের পাত্র পাত্রী নির্দিষ্ট করা থাকে প্রত্যেকের জন্য, এটা কি সত্যি? আর বিবাহের জন্য গোবিন্দর কাছে কিভাবে প্রার্থনা করব, প্লিজ যদি একটু বলেন বা এ বিষয়ে নিয়ে একটি ভিডিও বানান, এই অনুরোধ রইল। অ্যাকচুয়ালি আমি সংসার করতে খুব আগ্রহী। দেখুন, প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে অবশ্যই সংসার করতে আগ্রহী হওয়াটা খুব স্বাভাবিক। আর সেক্ষেত্রে এটা 100বার এটা আমিও মানি যে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, এটা ভগবান আগে থাকতে ডিসাইড করে রাখে কোন মানুষ কখন জন্মাবে, কোন মানুষ কখন মারা যাবে, কখন তার স্ত্রী হবে, কখন তার পুত্র হবে, এগুলো, বা কার মেয়ে সন্তান হবে, কার পুত্র সন্তান হবে, কেউ নিঃসন্তান হবে, এগুলো আমরা চাইলেও নিজেরা বদলাতে পারি না। আমরা আমাদের কর্ম বদলাতে পারি, এর মাঝখানে যে ঘটনাগুলো থাকে সেই ছোটো ছোটো ঘটনাগুলো আমরা বদলাতে পারি, বাট এই বড় বড় ইভেন্টগুলো আমাদের লাইফে, যেটা আমাদের প্রারব্ধ থেকে আগে থাকতে ডিসাইডেড হয়ে আসে,
তো ওটাকেই ভাগ্য বলে, ওটাই আমরা প্রারব্ধটাই ভাগ্য হয়ে আমরা সাথে করে নিয়ে আসি। তো সেই ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি, যেটা ল অফ অ্যাট্রাকশনে বিশ্বাসী হয়, তো ল অফ অ্যাট্রাকশন থেকে যদি আপনি মানেন, তাহলে আমি মিতেশ স্যারের স্টুডেন্ট, যেহেতু মিতেশ স্যার যেটা আমাদেরকে বলেন বা আমি যেখান থেকে শিখেছি আমি সেটার কথা রেফারেন্স দিয়েই বলতে পারি। স্যারের কাছেও একবার একটি মেয়ে এসেছিল, তো সেম প্রবলেম সে ফেস করছিল। তার বিয়ের বয়স পেরিয়ে গেছিলো এবং সে কিছুতেই কোনো সুযোগ্য পাত্র পাচ্ছিল না যাতে তার বিয়ে হয়। তো এবং যখন স্যার তাকে কাউন্সিলিং করায়, স্যার বলে যে তুমি কি তোমার বিয়ের ব্যাপারে কিছু স্বপ্ন দেখেছো, বা কী পড়বে, কী কিনবে, বিয়ের কোথায় তুমি বিয়ে করবে, তোমার ভেন্যুটা কোথায় হবে, তুমি কেমন পোশাক পরতে চাও, তোমার হাজব্যান্ডের জন্য তুমি কী কোয়ালিটিস ডিফাইন করে রেখেছো, বা তুমি কী পোশাক পরবে, তোমার বাড়ির লোক কী পরবে, কীভাবে জায়গাটাকে সাজাবে, এরকম প্রশ্ন করে। তো মেয়েটি বলে না, এগুলো আমি ভাবিনি, আমার ভাবনাতেই আসেনি। তো তখন স্যার তাকে বলে যে তুমি এগুলো সব ভাবতে স্টার্ট করো, ম্যানিফেস্ট করতে স্টার্ট করো, এবং তোমার যে কালার পছন্দ, তুমি যে কোয়ালিটিস একজন হাজব্যান্ডের মধ্যে খুঁজতে চাও, তুমি সেগুলো সব আগে থাকতে ম্যানিফেস্ট করো, কোথাও একটা জায়গায় লেখো। ম্যানিফেস্টেশন তো অনেক পরে আসে, মানুষ তো স্টার্টিংয়েই পারে না, ভিজুয়ালাইজেশনটা অনেক পরে আসে। ফার্স্টে খাতায় লিখতে হয়, বারবার মুখে সেগুলোকে বলতে হয়। তো স্যার বলে তুমি সব ডায়েরিতে লেখো, কী কালার, কোথায় হবে, কেমন হাজব্যান্ড চাও, তার ভেতর কী কোয়ালিটিস চাও, এগুলো ডেলি বেসিসে লেখো এবং প্রেজেন্ট টেন্সে বলতে থাকো। আই অ্যান্ড মাই ওয়াইফ হ্যাপিলি লিভিং টুগেদার, আমি এবং আমার স্ত্রী, আমি এবং আমার হাজব্যান্ড, আমরা হ্যাপিলি নিজেরা জীবন কাটাচ্ছি, আমরা পৃথিবীর এই জায়গা ঘুরতে যাচ্ছি, আমরা ভারতের এই জায়গায় ঘুরতে যাচ্ছি, একসাথে, সব প্রেজেন্ট টেন্সে। এইভাবে করে স্যার তাকে বলে যে এভাবে তুমি লেখো। তো লিখে মেয়েটি ডেলি বেসিসে এভাবে 2 মাস, 3 মাস, 4 মাস এভাবে করে বলতে থাকে, এবং 3 মাসের মাথায় বা 4 মাসের মাথাতেই মেয়েটির কাছে অনেকগুলো মেয়েটির যে বিয়ের প্রপোজাল আসছিল না, বা বলতে পারো সম্বন্ধ আসছিল না, সেই জিনিসগুলো কনস্ট্যান্টলি আসতে স্টার্ট করে, এবং আস্তে আস্তে তার বাধাটাও কাটতে থাকে, এবং তারপরেই বোধহয় 5 মাস বা 6 মাসের মাথায় মেয়েটির বিয়েও হয়ে যায়। ঠিক আছে, তো স্যারই আমাদের ক্লাসে এই স্টোরিটা বলেছিলেন, এবং এটা ম্যানিফেস্টেশনসের মাধ্যমে হয়, কারণ আমরা যদি নিজেদের ভেতরে সবসময় নেগেটিভ ভাইবস রাখি, আমাদের ভেতর নেগেটিভিটি আসে। আমরা যদি পজিটিভ ভাইবস রাখি, পজিটিভ ফ্রিকোয়েন্সিতে আমাদের ভাইব্রেশন অনেক বেশি হয়, এবং আমাদের পজিটিভ ফ্রিকোয়েন্সি পজিটিভ জিনিসকেই অ্যাট্রাক্ট করে। তো সেক্ষেত্রে তখন তার ভেতরে সে যেহেতু ভাবতে স্টার্ট করেছে, নিজেকে ম্যানিফেস্ট করতে স্টার্ট করেছে, লাল রঙের সে শাড়ি পরেছে বা লেহেঙ্গা পরেছে, যেটাই পড়ুক, সে তাকে নিজেকে ব্রাইডাল লুকে ভাবছে, বা আপনি যেহেতু ছেলে, তো সেক্ষেত্রে আমি বলবো একটা গ্রুম লুকে নিজেকে ভাবা, যে আমি এখানে বিয়ে করছি, এরকম একজন, আমি নিজের জীবনে এরকম একজন স্ত্রীকে চাই, তার এই কোয়ালিটিস থাকবে, সে আমরা দুজনে একসাথে হ্যাপিলি ম্যারিড হয়ে থাকছি। তো সেম জিনিসগুলো সেম সিকোয়েন্সে এইভাবে করে নিজেকে লিখতে হবে ডায়েরিতে, এবং সকাল বিকেল দুবেলা করে ডেলি বেসিসে বলতে হবে, ম্যানিফেস্ট করতে হবে। ঠিক আছে, এবং করার পরে ডেফিনেটলি একটা পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। এইবার অনেকের প্রশ্ন থাকে যে আমরা অনেক কিছু করেছি, বাট তারপরেও আমরা পজিটিভ রেজাল্ট পাইনি, অনেকে আমাকে কমেন্টে লেখে। বেসিক্যালি হচ্ছে, আমি আগের দিনও আমি অ্যাফার্মেশনসের ভিডিওটাতে বলেইছিলাম হাউ টু মেক অ্যাফার্মেশনস যখন আমরা লিখি বা বলি, তার আগে ফার্স্টেই ভগবানকে বা ইউনিভার্সকে থ্যাংক ইউ বলতে হয়। ওই কৃতজ্ঞতা জ্ঞাপন ছাড়া কোনো কিছু কাজ হয় না। মাঝখানেরটাতে আমাদের অ্যাফার্মেশনস থাকে, যেটা আমরা প্রেজেন্ট টেন্সে বলি, এবং লাস্টের লাইনটাতে হচ্ছে যেটার জন্য আমাদেরকে কী কর্ম করতে হবে, নিজেকে গ্রুমিং করা, নিজের পার্সোনালিটিকে ডেভেলপ করা, নিজে অন্য মানুষের সাথে মেশা, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। অনেকে থাকে প্রচণ্ড ইন্ট্রোভার্ট, কারোর সাথে কথা বলে না, কেউ মেসেজ করলে তাকে ব্লক করে দেয়, রিপ্লাই দেয় না, অথচ তারা এক্সপেক্ট করছে তাদের লাইফে কেউ তৃতীয় মানুষ আসবে, তাদের সাথে সে সংসার করবে বা বিয়ে করবে। সেটা পসিবল নয়। ফার্স্ট ইউ হ্যাভ টু ওপেন, তোমাকে নিজেকে ওপেন হতে হবে, নিজেকে খুলতে হবে, এবং যখন নিজের মনের দরজা খোলে, বা মানুষ যখন এক্সট্রোভার্ট না হোক, অ্যাটলিস্ট মানুষের সাথে মিশুখে হোক, যেটুকু প্রয়োজন সেটুকু কথা অন্তত বলুক। কেউ নতুন ব্যক্তি কথা বলতে চাইলে তখন তার সাথে পরিচয় করুক, তাকে অ্যাভয়েড না করুক। এই ধরনের কিছু কোয়ালিটিস নিজের মধ্যে আনতে হয়, নিজের মধ্যে। তো তখন আস্তে আস্তে কী হয়, যে জটা পাকায় না, বা গিট পাকিয়ে যায়। তো ওই একটা গিট যদি খোলে না, পরপর অনেকগুলো গিট খোলে। এটা ভীষণ সত্যি। এটা পূজাদি আমাকে 2020 সালে একবার বলেছিল। আমি পূজাদিকে বলেছিলাম যে দিদি, আমার লাইফের মানে এখন এত প্রবলেম চলছে যে আমি কোন গিটটা খুলবো বুঝতে পারছি না। সো দিদি আমাকে বলেছিল তুমি একটা গিট অন্তত খোলো, যে গিটটা খুললে তোমার দেখবে পরপর সব গিট খুলবে। এবং দ্যাট ওয়াজ দি মানি। আমার লাইফে মেজর ইস্যুস যেটা ছিল সেই সময়, দ্যাট ওয়াজ দি মানি, টাকা। তো আমার, এবং সেই সময় যখন আমার ওই মানির ইস্যুসটা মেটে 2020 ডিসেম্বর বা 21 জানুয়ারি থেকে আমার ফিনান্সিয়াল অবস্থা ভালো হতে স্টার্ট করে। তো সেই সময় যখন মানির ইস্যুসটা আমার মেটে, আমি দেখতে পাই আমার আস্তে আস্তে প্রত্যেকটা জট খুলতে স্টার্ট করে। প্রত্যেকটা যে আমি লাইফে এত কমপ্লিকেশনসের মধ্যে, এত স্ট্রেসের মধ্যে ছিলাম, সেগুলো সব খুলতে স্টার্ট করে। তো এই জিনিসটা লাইফে হয় যখন আমাদের কোনো না কোনো নিজেদের ভেতরেই কোনো নেগেটিভ কিছু ভাইবস থাকে। নিজেদের নেগেটিভ ভাইবসটা যখন পজিটিভ হয়, তখন আমাদের লাইফে আস্তে আস্তে আমরা পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করি। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে ল অফ অ্যাট্রাকশনে। আরেকটা হয় হোপোনোপো, ডেলি বেসিসে 20 মিনিট, অন্তত 22 মিনিট, সকালে 11 মিনিট, বিকেলে 11 মিনিট। তো এইভাবে করে অন্তত 22 মিনিট হোপোনোপো ডেলি বেসিসে অবশ্যই করতে হবে। বিকজ হোপোনোপোনো যেটা হচ্ছে, আমি উচ্চারণটা ভুল বললাম, হোপোনোপোনো, লাস্ট একটা নো আছে, হোপোনোপোনো যেটা, তো এটা হচ্ছে আমি আগে একটা ডিটেল ভিডিও এর বিষয়ে বানিয়েছি। হোপোনোপোনো নেগেটিভ অরাকে ক্লিয়ার করতে হেল্প করে। আমাদের ভেতরে যখন নেগেটিভ অরা বেশি হয়ে যায়, পজিটিভিটি কম থাকে, তখন আমরা বাইরে থেকে নেগেটিভ কিছুই অ্যাট্রাক্ট করি। যেটা আমরা চাই সেটা আমরা
আমাদের লাইফে পাই না বা আমাদের সাথে হয় না, সবসময় বারবার চেষ্টা করেও আমরা ব্যর্থ হই, তার কারণ আমাদের ভেতর নেগেটিভিটি এতটাই ভরে যায়, টক্সিক জিনিস এত চলে আসে যে আমাদের সেই পজিটিভিটিটাকে আসতেই দেয় না। ঠিক আছে, তো যার জন্য তখন কি করতে হয়, প্রচুর পরিমাণে হোপোনোপোনো প্রেয়ার করতে হয়। আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, থ্যাংক ইউ। এটার উপর আমি ডিটেলে 2-3টে ভিডিও বানিয়েছি, আমার চ্যানেলে অলরেডি আছে, ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবেন। মিতেশ স্যারেরও প্রচুর ক্লাস আছে, আমি স্যারের ক্লাস থেকেই ক্লাস শিখেছি। তো হোপোনোপোনো ডেলি বেসিসে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে কি হবে, আমাদের ভেতরে যে নেগেটিভ অরাটা রয়েছে সেটা ক্লিয়ার হয়ে যাবে এবং আস্তে আস্তে আমরা কি হবে পজিটিভ অরাতে আমাদের ভেতরটা ভরবে। আর যখন পজিটিভিটি আসে বা নেগেটিভিটি যখন চলে যায় তখন আমরা বাইরে থেকে ভালো জিনিসকে অ্যাট্রাক্ট করি, যেটা আমরা চাই বা যেটা আমাদের সাথে হবে বলে আমরা ম্যানিফেস্ট করছি বা অ্যাফার্মেশনস বলছি, সেটা কাজ করতে স্টার্ট করে। সো ম্যানিফেস্টেশনস বা অ্যাফার্মেশনস তাদের জন্যই কাজ করে না যারা ইউনিভার্সকে থ্যাংক ইউ বলে না, ভগবানকে থ্যাংক ইউ বলে না। তারা অ্যাকশনস কী নেবে, অ্যাকশন না করে শুয়ে বসে সারাদিন অ্যাফার্মেশনস করলেও হয় না। মানুষ যখন আপনার প্রবলেমটা বিয়ে রিলেটেড, দ্যাট টাইম আপনাকে ওপেন হতে হবে, মানুষের সাথে মিশতে হবে, কথা বলতে হবে, দরকার পড়লে ম্যাট্রিমোনিয়াল সাইটে অ্যাকাউন্ট খুলতে হবে, যারা সম্বন্ধ দেখায় বা ঘটক বলা হয় তাদেরকে, তাদের সাথে কথা বলতে হবে, তাদেরকে দিয়ে সম্বন্ধ দেখাতে হবে। উইদাউট এনি অ্যাকশন যদি আমি বসে থাকি তাহলে কখনোই আমার কিছু ওয়ার্ক করবে না। যদি ফিনান্সিয়াল ইস্যুসের কারণে আমাকে কেউ পছন্দ না করে বা বিয়ে না হয়, যে কোনো কারণ তো ডেফিনেটলি থাকে, তাহলে সেই ইস্যুটাকে রিজলভ করতে হবে, নিজেকে ফিনান্সিয়ালি স্টেবল করতে হবে যাতে আমি বিয়ে করে আরেকজন মানুষের দায়িত্ব নিতে পারি বা অ্যাটলিস্ট দুজনে মিলে দায়িত্ব ভাগ করে একটা সংসার চালাতে পারি, সেরকম মেন্টাল স্টেটে আমাকে উঠতে হবে। তো মাঠটাকে আগে তৈরি করতে হয়, গ্রাউন্ডটাকে আগে তৈরি করতে হয়। গ্রাউন্ড যদি তৈরি থাকে তাহলে একদিন হঠাৎ করে বৃষ্টি হলেও সেই মাঠে ফসল ফলানো যাবে, কিন্তু মাঠ যদি শুকনো অবস্থায় পড়ে থাকে, মাঠে যদি লাঙল না দেওয়া থাকে, তাহলে হঠাৎ করে একদিন বৃষ্টি হলেও কাজের কাজ হবে না। সো আগে নিজের ভেতরের প্রবলেমগুলোকে সলভ করতে হয়, যেটা হোপোনোপোর মাধ্যমে, নাম জপের মাধ্যমে, ভগবানের কাছে প্রেয়ার্সের মাধ্যমে, তারপরে হচ্ছে নিজের কর্ম শুদ্ধ করার মাধ্যমে, নিজেকে তৈরি করার, গ্রুমিং করার মাধ্যমে। ডিফারেন্ট অ্যাপ্রোচ অবশ্যই থাকে, যে কোনো প্রবলেমেই ডিফারেন্ট অ্যাপ্রোচ থাকে। তো সেইভাবে আমরা ম্যানিফেস্টেশনস বা ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে আমরা নিজেদের লাইফে পজিটিভিটিকে, ভালো জিনিসকে অ্যাট্রাক্ট করতে পারি। এছাড়া অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করতে পারেন। পূজাদি একজন অ্যাস্ট্রোলজার, আমি যার কথা বলি ভিডিওতে, পূজাদিও অ্যাস্ট্রোলজার। পূজাদির আমি জানি না অ্যাস্ট্রোটকে আছে, বাট কী নামে আছে এক্স্যাক্ট আমার মনে নেই, খুব সম্ভবত ভূমি পূজা এই নামে রয়েছে হচ্ছে ইনস্টাগ্রামে, আর বেদিক অ্যাস্ট্রোলজি নামেও বোধহয় রয়েছে এরকম কিছু একটা। তো এরকম বেদিক অ্যাস্ট্রোলজি, ভূমি পূজা এরকম নামেই রয়েছে, আমার মিউচুয়াল ফ্রেন্ডে রয়েছে। তো সেখান থেকে একবার দেখে নিতে পারেন, দিদির সাথে কথা বলতে পারেন যারা অ্যাস্ট্রোলজির প্রয়োজন হবে, কারণ আমি অ্যাস্ট্রোলজার নই, আমার এই বিষয়ে একদম নলেজ নেই। তো সুতরাং আমি দিদিকেই রেকমেন্ড করবো, ওনার সাথে একবার কথা বলে ডিটেলে বিষয়গুলো জেনে নিলে ভালো হয়। উনি খুব জেনুইনলি দিদি সবটা বলে দেবে। তো এইটাই আর কি, এগুলো করে দেখুন, আমার মনে হয় ডেফিনেটলি হেল্প হবে। তবে সবার আগে নিজের ভেতরে, যেটা আমি বললাম, হোপোনোপো করে নিজের যে নেগেটিভ অরাগুলো রয়েছে সেটাকে সরিয়ে পজিটিভ অরাটাকে অ্যাট্রাক্ট করতে লাগবে। তো ঠিক আছে, এখানে আমি মোটামুটি আজকে 4টে কোশ্চেন আমি কভার করেছি, 4 জনের 5টা কোশ্চেন আমি টোটাল কভার করেছি, যার ভেতর একটা অ্যান্সার তো অনেকগুলো ভিডিওতেই ছিল, বৈষ্ণব ধর্মের ব্যাপারটা। আর হচ্ছে বাকি 4টা আমি ডিটেলে আলোচনা করেছি, 40 মিনিটের মধ্যে চেষ্টা করেছি। তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আর বেশি বড় করব না। তো এই ভিডিওটা এখানেই এন্ড করলাম, পরের ভিডিওতে দেখা হচ্ছে। এরপরে ভগবদ্গীতার ক্লাসটা চলে আসবে, বা ভগবদ্গীতারটা আগে এসে এটাও পরে আসতে পারে, আমি শিওর নই কোনটা কখন দেবো। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে পারো, কমেন্টে জানাতে পারো তোমাদের মতামত, কমেন্টে জানালে আমার খুব ভালো লাগে পড়তে, সেটা যতটা পারি আমি চেষ্টা করি পড়ার, কারণ আজকাল পার ডে 2-3 হাজারের বেশি কমেন্ট ঢোকে, এবার এত কমেন্ট সত্যি আমার পসিবল হয় না। বাট আপডেট রিসেন্ট ভিডিও যেটা আমি যেদিন আপলোড করি সেদিনে 24 ঘন্টার মধ্যে কমেন্ট আমি সবই মোটামুটি পড়ি। তো চলো পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।